গুড মর্নিং। আজ আমরা ড্যাম্পিং রেশিও এস্টিমেশন ইউজিং ডাইনামিক অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এই ডিসকাশন করব। আমরা ফ্রি ভাইব্রেশন রেসপন্স থেকে যেমন ড্যাম্পিং রেশিও জিটা এর ভ্যালু নির্ণয় করতে পারি, আমরা সেটা আর্লিয়ার চ্যাপ্টার গুলোতে দেখিয়েছি। অনুরূপভাবে এই চ্যাপ্টারে আমরা যে ভাইব্রেশন রেসপন্স অফ সিম্পল সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম আন্ডার হারমোনিক ফোর্স সেটা শিখছি। এই হারমোনিক ফোর্স কোন একটা স্ট্রাকচারের উপরে অ্যাপ্লাই করেও আমরা ড্যাম্পিং রেশিও এস্টিমেট করতে পারবো। তো কোন একটা স্ট্রাকচারের উপরে, কোন একটা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেমের উপরে আমরা জাস্ট হারমোনিক ফোর্স অ্যাপ্লিকেশন করলাম এবং তার এই যে ডাইনামিক অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অর্থাৎ রেসপন্স ভার্সাস হচ্ছে ওমেগা বেটা যেটা ওমেগা না সরি বেটা যেটা সেটা যদি প্লট করি তাহলে আমরা এরকম রেসপন্স পাবো। সেখান থেকে আমরা ড্যাম্পিং রেশিও এস্টিমেট করতে পারবো। সেই প্রসিডিউরটা আমরা প্রথমে দেখতে চাই। তো এখানে আমার পড়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে, আমি একটু পড়ে যাচ্ছি। প্রথমে দেখো, সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেমের সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম ড্যাম্পড সিস্টেমের রেসপন্স আন্ডার হারমোনিক ফোর্স আমরা সেটা লাস্ট ক্লাসে শিখেছি এবং সেখানে দেখে আসছি যে যখন বেটা এর ভ্যালু ক্লোজ টু না বেটা এর ভ্যালু যখন 1 হয় তখন হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি আছে যেটা হচ্ছে বাউন্ডেড, কিন্তু আনড্যাম্পড হলে বেটা এর ভ্যালু যদি 1 হয় তার মানে ফোর্সিং ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি ইকুয়াল হয় তখন হয় আনবাউন্ডেড রেজোন্যান্স, যেটা আসলে টাইমের রেসপেক্টে শুধু বাড়তেই থাকে, যেটা রিয়েল স্ট্রাকচারে আসলে কখনোই সম্ভব নয়। তো রিয়েল স্ট্রাকচারে ড্যাম্পিং থাকলে ড্যাম্পড সিস্টেম যদি হয় তাহলে বেটা যদি ইকুয়াল হয় তার মানে ফোর্সিং ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি ইকুয়াল হয় তাহলে ড্যাম্প সিস্টেমেরও রেজোন্যান্স হয়, বাট সেটা হয় বাউন্ডেড মানে লিমিট সহ, আনলিমিটেড কোনো রেসপন্স হয় না আর কি। সো সেইটারই রেফারেন্স এখানে দেওয়া হচ্ছে যে ফ্রম কেস 3 of the damped single degree of freedom system response which is not resonance, মানে আনবাউন্ডেড রেজোন্যান্স নয়, এটাও রেজোন্যান্স বাট নট আনবাউন্ডেড, we find a relationship rd equal to r divided by ust equal to 1/2 zeta। আমার মনে হয় এটা এটা যে করেছিলাম আর্লিয়ার লেকচার গুলাতে আছে, দেখে নিতে পারো। আমি আর আজকে এখান থেকে বের হয়ে যেতে চাচ্ছি না। আচ্ছা, যদি একটু বের হয়ে যেতেও চাই তোমাদেরকে আমি দেখাতে পারি। ফোর্সড ভাইব্রেশন সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম, এই যে এখানে আমাদের দেওয়া আছে, মনে করিয়ে দেওয়ার জন্য জাস্ট এটা হচ্ছে আনড্যাম্পড সিস্টেম আর এখানে আসছে আমরা ড্যাম্পড সিস্টেম। এই দেখো কেস 3 তে ড্যাম্পড সিস্টেমের জন্য আমাদের কি ছিল, এই যে কেস 3 এখানে আসছে। কেস 3 যখন বেটা ইকুয়াল টু এক্স্যাক্টলি 1 তখন গামা ছিল 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল এবং আরডি যে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর বা ডাইনামিক অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ডিএএফ আরডি যেটা সেটা পেয়েছিলাম আমরা হচ্ছে 1/2 জিটা। এই যে এই বেসিক ইকুয়েশন থেকে আসলে বেটা এর ভ্যালু যখন 1 হয়ে যায় তখন এই যে দেখো 1/2 যেটা থাকে অনলি শুধু আরডি এর ভ্যালু, সেইটার রেফারেন্স এখানে দেওয়া হচ্ছে। দেয়ারফোর এখান থেকে তাহলে দেখো এই যে r ডিভাইডেড বাই ইউএসটি ইকুয়াল টু 1/2 যেটা, তাহলে এখান থেকে আমি যেটা এর ভ্যালু পেয়ে যাব যদি আমার ইউএসটি ক্যালকুলেট করতে পারি আর r ক্যালকুলেট করতে পারি। সেটাই হওয়ার কথা, এই ইকুয়েশন থেকে সেটা বোঝা যায়। দেয়ারফোর উই ক্যান ফাইন্ড দ্য ড্যাম্পিং রেশিও যেটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 ইউএসটি ডিভাইডেড বাই r, যেখানে r টা নিতে হবে এই যে when beta is equal to 1 that means omega is equal to omega n, but in reality we need to identify the omega n first to even begin this calculation, which is difficult without knowing zeta at the same time। তার মানে এটা আসলে ইকুয়েশন একটা কিন্তু এখানে আননোন আসলে দুইটা। আমি যদি যেটা জানতে চাই তাহলে ওমেগা এন জানা দরকার, যেটা আমি জানি না, তাহলে এই ইকুয়েশন থেকে আসলে যেটা এর ভ্যালু ক্যালকুলেট করা যাচ্ছে না। কিন্তু দেখো আমরা ওয়ে আউট করব এটার বের করার। therefore we will resort to other methods to estimate damping ratio যেটা, সেটা আমরা কিভাবে করতে পারি? দেখো দুইটা পদ্ধতি আছে। one can obtain the amplitude and phase plots of the steady state response of a damped single degree of freedom system against varying frequency zeta omega of the input using one of the two ways discussed later on। সো এখান থেকে আমরা কি করতে পারি? দেখো one can obtain the amplitude and phase plots of the steady state response of a damped single degree of freedom system against varying frequency omega
of the input using one of the two ways। এই যে এখানে নিচে দেখো দুইটা আছে। প্রথম হচ্ছে আমরা একটা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম, যেটা আসলে ড্যাম্পড সিস্টেম, সেটাতে ইনপুট ফ্রিকোয়েন্সির মাধ্যমে এটাকে এক্সাইটেশন অ্যাপ্লাই, এটার উপর এক্সাইটেশন অ্যাপ্লাই করব। তাহলে আমি নিশ্চয়ই তার রেসপন্স এবং তার ফেজ অ্যাঙ্গেল যেটা, সেটা মেজার করতে পারবো। এখন এই ইনফরমেশন থেকে আমি দেখো দুইটা ওয়েতে যেটা ক্যালকুলেট করতে পারবো। ওয়ান হচ্ছে কিপ মাল্টিপল হারমোনিক ইনপুটস to the structure with different frequencies of omega। তার মানে ডিফারেন্ট অ্যামপ্লিটিউডের ডিফারেন্ট মাল্টিপল হারমোনিক ইনপুট আমি প্রোভাইড করব, যেটার ফোর্সিং ফ্রিকোয়েন্সি হবে ডিফারেন্ট, and then plot each obtained amplitude and phase lag against the forcing frequency beta। আমরা সাধারণত যেটা করি, এই যে এই ফিগারে দেখো, আমি এখানে এক্স অ্যাক্সিসে রেখেছি হচ্ছে ফ্রিকোয়েন্সি রেশিও বেটা, এই যে ওমেগা ওভার ওমেগা এন, আর এইখানে প্লট করেছি দেখো ডিফরমেশন রেসপন্স ফ্যাক্টর, তার মানে রেসপন্সটা এখানে প্লট করেছি আর এখানে প্লট করেছি ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এইটার কথাই বলছে এখানে বেসিক্যালি। এটা যেমন করা যায়, এইটার থেকেও আমি ড্যাম্পিং রেশিও পাবো। আবার give one input which contains a broadband frequency content to the structure and plot the amplitude and phase versus beta। beta এর রেসপেক্টে আমি এখানে আসলে ফোর্সিং ফ্রিকোয়েন্সি একটাই রাখবো, ফোর্সিং ফ্রিকোয়েন্সি একটা রাখবো সেকেন্ডটাতে, এবং তার অ্যামপ্লিটিউড এবং ফেজ এটা বেটা এর রেসপেক্টে অঙ্কন করব। তার মানে এই যে এই প্লট একই আসলে আসবে, বাট একটার জন্য আসবে, একটা ফোর্সিং ফ্রিকোয়েন্সির জন্য আসবে। Such inputs include sine sweep, band limited white noise and impulses। এরকম কথা বলা আছে। তো এই দুইটা থেকে আমরা আসলে এই দুইটা প্লট থেকে জিটা এর ভ্যালু পেতে পারি। আমরা মেইনলি ফার্স্টটা ইউজ করব দেখবা। Once such DAF and phase plots are obtained, one can apply the following methods to estimate the damping ratios of the structure। আমরা প্রাইমারিলি প্রথমটা ইউজ করব। এখন আসো এই এস্টিমেশনে, ক্যালকুলেশনে, যে কিভাবে ড্যাম্পিং রেশিও এই প্লট থেকে আসলে প্লট করা যায়। দেখো এখানে যে ডিএএফ যেটা আরডি প্লট করেছি বেটা এর এগেনস্টে, এই যে রেসপন্সটা এখানে, এই যে উপরের যে রেসপন্সটা, এইটারই একটা করেসপন্ডিং ভ্যালু, একটা যেটা এর জন্য এখানে লেখা হয়েছে, একটা যেটা এর জন্য। এখানে দেখো ডিফারেন্ট যেটা এর জন্য, মানে ডিফারেন্ট ড্যাম্পিং রেশিওর জন্য আমরা প্লট করেছি। ড্যাম্পিং রেশিও যত কম দেখো ম্যাগনিটিউড তত বেশি। এই যে ড্যাম্পিং রেশিও ক্রিটিক্যাল যখন হবে তখন এটা এক্সাক্ট এরকম হবে, যদি ড্যাম্পিং রেশিও 70% হয় এরকম হবে, যদি 20% হয় এরকম হবে, আরো যদি কমে 10% হলে এরকম, যদি 1% হয় তাহলে এখানে অনেক উপরে যাবে, এরকম ভাবে রেসপন্স হবে। তো এখানে একটা যেটা এর জন্য এই যে আরডি এর রেসপন্স এগেইনস্ট বেটা প্লট করা হয়েছে একটা। তো আমরা এখানে চলে আসি। ফ্রম দ্য মেজার ডাইনামিক অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর RD in this case, plot versus varying frequency, select zeta 1, omega 1 and omega 2, one on each side of the natural frequency omega n। তাহলে দেখো আমি এই যে এই পাশে এখানে আসলে একটা শেড, এখানে যে শেডের একটা পোরশন আছে, শেডের একটা এরিয়া আছে, যার এই পাশে আমার, তাহলে এই বাম পাশে যেটা সেটা হচ্ছে ওমেগা 1, এই যে এখানে এটা হচ্ছে আমার ওমেগা 1, আর ডান পাশে যেখানে ইন্টারসেক্ট করলো সেটা হচ্ছে ওমেগা 2। তো আমি এই যে এই দেখো এটা হচ্ছে আমার টোটাল রেজোন্যান্ট অ্যামপ্লিটিউড, খেয়াল করে দেখো টোটাল অ্যামপ্লিটিউড ফর এ করেসপন্ডিং যেটা ভ্যালু, এখানে একটা সার্টেন যেটা ভ্যালুর জন্য এই আরডিটা প্লট করা হয়েছে। তো এইটার জন্য রেজোন্যান্ট অ্যামপ্লিটিউড টোটালটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড, কিন্তু আমরা এই যে এই লাইনটা যে নিব তার টোটাল অ্যামপ্লিটিউডের কত পার্সেন্টে নিব, সেটা হচ্ছে এই যে দেখো 1/√2, 1/√2 টাইমস এই রেজোন্যান্ট অ্যামপ্লিটিউড, সেই ডিসটেন্সটা নিব। এবং তার বাম পাশে যে ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে স্মল ওমেগা 1 না, সরি ক্যাপিটাল ওমেগা 1, আর এটা হবে ক্যাপিটাল ওমেগা 2। এটা এই দুইটা হচ্ছে তাহলে ফোর্সিং ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং রেশিও এক কথায়। তো আমি এই বাম পাশে একটা ডান পাশে একটা, বাম পাশের ফোর্সিং ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা 1, ডান পাশের ফোর্সিং ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা 2। দিস আমি আবার একটু পড়ি। ফ্রম দ্য ডিএফ রেসপন্স প্লট, measured DAF plot versus varying frequency, select omega and omega 2 on each side of the natural frequency। আমরা যে ওমেগা আর ওমেগা 2 নিলাম, এখন এটা কততে নিব দেখো সেটার বর্ণনায় আসছে। These two frequencies will have the same steady state amplitude of RN max। দেখো দুইটারই কিন্তু অ্যামপ্লিটিউড, এই যে রেজোন্যান্ট অ্যামপ্লিটিউড যেটা সেটা সেম, একই ভ্যালু কিন্তু দেখো, এবং এটার ভ্যালু হবে
ম্যাক্সিমাম যে ভ্যালু তার একটা পোর্শন দেখো, তো কত পোর্শন নিব সেটার জন্য এই যে এন দিয়ে ভাগ করেছি। ফায়ার আর ম্যাক্স ইজ দ্য রেজোন্যান্ট অ্যামপ্লিটিউড অফ আর ডি। এই যে দেখো খেয়াল করে ডান পাশে আমরা কিন্তু লিখেছি এখানে রেজোন্যান্ট মানে কি ম্যাক্সিমাম, আর ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু যখন ওমেগা এন এক্স্যাক্টলি তখন হচ্ছে রেজোন্যান্ট অ্যামপ্লিটিউড হয়। এবং তাহলে দেখো এই যে এক্স্যাক্টলি ওয়ান এর সোজাই কিন্তু এখানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা দেখানো আছে। ওমেগা, এই যে ওমেগা ডিভাইডেড বাই ওমেগা এন, ফ্রিকোয়েন্সি রেশিও বেটার ভ্যালু যখন ওয়ান এক কথায়। এবং তোমাদের হোমওয়ার্কও আমি অ্যাসাইন করেছি গত রাত্রে, তোমরা দেখে নিও, যেখানে আমি তোমাদের গত ক্লাসের শেষেও বলেছিলাম যে এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি যেমন বের করা যায় এবং রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির ম্যাগনিটিউড, রেজোন্যান্ট অ্যামপ্লিটিউড সেটাও বের করা যায়। এবং সেখান থেকে এটা আসলে বলা হচ্ছে তোমাদের হোমওয়ার্কের মধ্যে আছে যে এইটাই তোমাদেরকে বের করতে হবে, যে show that the resonant magnitude for displacement is 1/2 zeta or square root of 1 minus zeta square। তোমাদের হোমওয়ার্ক অ্যাসাইন করেছি, দেখে নিও। তো এই ম্যাগনিটিউডটাই যে আর ডি এর ভ্যালু, এই যে হাইয়েস্ট ম্যাগনিটিউড রেজোন্যান্ট অ্যামপ্লিটিউড, এটার ম্যাগনিটিউড হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে এই যে 1 ডিভাইডেড বাই 2 জেটা স্কয়ার রুট অফ 1 মাইনাস জেটা স্কয়ার। এইটা আর কি, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। যদি এটা অ্যাক্সিলারেশন হয় তার জন্য এটা ডিফারেন্ট, যদি ভেলোসিটি হয় তার জন্য কিন্তু এই ভ্যালু ডিফারেন্ট হবে। The reduction ratio n is often chosen as square root 2 and therefore the corresponding power is half। is square root 2 এটাকে 2 to the power half লেখা যায়, তাহলে এটার পাওয়ার কত হচ্ছে, হাফ হচ্ছে, সেই জন্য এটাকে হাফ পাওয়ার ব্যান্ডউইডথ বলে। দেখো দিস ড্যাম্পিং এস্টিমেশন মেথড ইজ অলসো কল্ড হাফ পাওয়ার ব্যান্ডউইডথ মেথড। আমরা এই যে একটা ব্যান্ড নিচ্ছি এখানে, এখানে যে এরকম একটা ব্যান্ড নিচ্ছি যে কারণে এটাকে ব্যান্ড বলা হচ্ছে, আর যেহেতু পাওয়ার হাফ নিচ্ছি এই জন্য হাফ পাওয়ার বলা হচ্ছে। তো এখন এখান থেকে দেখো আমি জিটা এর ভ্যালুটা, যেহেতু এটা করেসপন্ডিং জিটা এর রেসপেক্টে প্লট করা হয়েছে, সেই করেসপন্ডিং জিটা কত সেটা এখান থেকে বের করা সম্ভব। কিভাবে? বিলো সি উইল শো হাউ দিস মেথড ইজ ডিরাইভড। কিভাবে ডিরাইভ করা হচ্ছে দেখো, বাই দ্য ডেফিনিশন অফ ডাইনামিক রেসপন্স ফ্যাক্টর the forcing frequencies omega n and omega 2 satisfying the following relationship। আমরা যে আর ডি এর ভ্যালু নির্ণয় করে আসছি আগের ক্লাসে, সেইটা এখানে লেখা হয়েছে 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস বেটা স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2 যেটা বেটা স্কয়ার। এখানে বেটা মানে কিন্তু আমি আবারও যদি এখানে লিখি, বেটা ইকুয়াল টু হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই ওমেগা এন, এই যে ফ্রিকোয়েন্সি রেশিও আর কি। তো এখানে যে ওমেগা ওভার ওমেগা এন, এটাকে তুমি বেটা লিখতে পারো, এটাও এটা বেটা লেখা যায়। তাহলে 1 মাইনাস বেটা স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2 যেটা বেটা স্কয়ার তার হোল স্কয়ার। এটাই ছিল আমাদের কিন্তু ডিএফ, ডাইনামিক অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর ফর ডিসপ্লেসমেন্ট, ডিআরডি। আর এখানে তাহলে দেখো এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটাই, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির জন্য এই ভ্যালু হচ্ছে, এই আর ডি এর ভ্যালু হচ্ছে আমরা নির্ণয় করেছিলাম 1 ডিভাইডেড বাই 2 যেটা 1 মাইনাস স্কয়ার রুট, এই যে এই অংশটা আর কি। এখন তার কত অংশ নিচ্ছি আমরা ওমেগা 1 ওমেগা 2 এর জন্য, এই যে নিচ্ছি কিন্তু তার 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট 2। তার মানে এখানে যে n এর ভ্যালুটা যেটা নিচ্ছি দেখো 1 ডিভাইডেড বাই n দিয়ে ভাগ করছি, n এর ভ্যালু হচ্ছে স্কয়ার রুট 2। এটাই হবে তাহলে এই ওমেগা 1 ওমেগা 2 এর করেসপন্ডিং যে ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর, সেটা ডিসপ্লেসমেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর সেটা। তো এখানে এখন এটাকে দেখো ইনভার্টিং বোথ সাইড, তার মানে লবকে হর করব, হরকে লব করব, জাস্ট ইনভার্স করে ফেলো, তারপরে স্কোয়ারিং দেম এন্ড রিঅ্যারেঞ্জিং দ্য টার্মস গিভস, এই যে এইরকম একটা ইকুয়েশন চলে আসে। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটাকে প্রথমে ও ইনভার্ট করে ফেলবো, তারপরে এটার বোথ সাইড স্কোয়ার করে রিঅ্যারেঞ্জ করব, টার্ম গুলো ডান সবগুলো বাম পাশে নিয়ে আসবো, তাহলে এরকম একটা ইকুয়েশন পাওয়া যায় যেটা আসলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তার মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এটা। তো এখানে আসলে দেখো এই x স্কয়ারের জায়গায় এখানে আছে 4 আর এখানে আছে স্কয়ার, তাহলে আমার রুট যেটা আসবে বেসিক্যালি সেটা আসবে কিন্তু x স্কয়ার দিয়ে, x স্কয়ার ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে এইটা যেটা আসবে সেইখান থেকে। তো এখানে দেখো সি, এই যে সি হচ্ছে এই পুরাটা মাইনাস সহ, সরি 1 সহ, এটা হচ্ছে সি। তারপরে এইটুকু হচ্ছে আমার কত বি, এই মাইনাস সাইন সহ, আর এখানে হচ্ছে এ এর ভ্যালু হচ্ছে 1, এ ইকুয়াল টু এখানে কিছু নাই, তার মানে এ ইকুয়াল টু 1 আছে, এটা হচ্ছে আমার এ 1 আর কি। তো এইটার কোয়াড্রেটিক ইকুয়েশনে তাহলে রুট কত হবে,
solving the quadratic solving the above quadratic equation about ওমেগা ওভার ওমেগা এন স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে এটা আসলে বেটা, এক কথায় বেটা স্কোয়ার। উই হ্যাভ দ্য রুটস টু বি এইটা। এখানে আসলে আমি একটু লিখতে ভুল করেছি, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে কিনা দেখো, 1 - 2 যেটা স্কোয়ার প্লাস মাইনাস 2 যেটা, এটা 2 যেটা স্কোয়ার রুট অফ 1 - যেটা স্কোয়ার। এখানে আসলে এই যে এই টার্মটা বাদ পড়ে গেছে, একটু লিখে নিতে হবে। তোমাদের ক্লাস নোট যেটা দিয়েছি সেখানে এটা একটু বাদ পড়ে গেছে, স্কোয়ার রুট অফ এন স্কোয়ার মাইনাস 1 এইটা থাকে। তাহলে এই স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায়, এটা রুট হয়ে যায়, দেখো এটা রুট হয়ে যায়। এবং জিটা এর ভ্যালু যেহেতু খুব কম, এখানে সাধারণত খুব কম থাকে, এই জিটা স্কোয়ার যেটা সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। এখানে আসলে সেইভাবে বলা হবে, দেখো হোয়ার দ্য নেগেটিভ রুটস। তাহলে এখানে দেখো এই যে শুধুমাত্র বেটা যেটা ওমেগা এন বা ওমেগা 1, তাহলে সেটা এটার কিন্তু আবার এই যে স্কোয়ার রুট হয়ে যাচ্ছে। তাহলে স্কোয়ার রুট হলে আমরা জানি তার দুইটা রুট থাকে স্কোয়ার রুট করলে, যেহেতু এই যে স্কোয়ার আছে তার মানে এই এই ডান পাশে দুইটা ভ্যালু আসবে, একটা হবে প্লাস আর একটা হবে মাইনাস স্কোয়ার রুটের নিচে। তো পজিটিভ ভ্যালুটা হচ্ছে কোনটা আর নেগেটিভ ভ্যালু কোনটা সেটা আমরা একটু এখানে পড়ি। দেখো কি বলছে, where the negative root corresponds to the smaller frequency omega 1 and the positive root correspond to the larger frequency omega 2. আর কনসিডার স্মল ড্যাম্পিং, আমরা যদি ড্যাম্পিংটা ভেরি ভেরি স্মল, স্মলার দ্যান স্মল নেই, মানে 1%, 2%, 3% এরকম নেই, দ্যাট টু টার্মস উইথ স্কোয়ার জিটা স্কোয়ার ড্রপ আউট। তাহলে এই রুটের এখানে যে জিটা স্কোয়ার যেগুলো আছে, আমি এখানে এটা লিখি 1 - 2 যেটা স্কোয়ার প্লাস মাইনাস এরকম এটা। তাহলে এই যে যেটা স্কোয়ার টার্ম গুলো আসলে আমরা কি করতে পারি, নেগলেক্ট করতে পারি, যেহেতু যেটা এর ভ্যালু খুব কম হবে, এটার ভ্যালু ধরবো 0। তাহলে থাকে কোনটুকু, দেখো এই যে 1 ± 2 যেটা স্কোয়ার রুট অফ এন স্কোয়ার মাইনাস 1 এটা থাকে এখান থেকে। এই সেই অংশটাই দেখো এখানে লিখেছে ওমেগা 1 ডিভাইডেড বাই এই যে নেগেটিভটা নিব হচ্ছে ছোটটা, মানে ওমেগা 1 এর জন্য, আর পজিটিভটা নিব হচ্ছে ওমেগা 2 এর জন্য। তাহলে থাকলো হচ্ছে 1 - 2 যেটা স্কোয়ার রুট অফ এন স্কোয়ার মাইনাস 1, তারপর এই যে স্কোয়ার রুট থাকলো হাফ, আর এটা হচ্ছে যে পজিটিভটা নিয়েছে, দেখো এই যে মাইনাসটা স্মল যেটা সেটা হবে হচ্ছে ওমেগা 1 এর জন্য, আর গ্রেটার যেটা সেটা হবে ওমেগা 2 এর জন্য। আর এই যে স্কোয়ার রুট ছিল মানে এখানে পাওয়ার 1/2 আসছে আর কি, হাফ আসছে। এখন এইটা দেখো, আমরা যে টেইলর সিরিজের এক্সপানশন শিখেছি, টেকিং দ্য ফার্স্ট টার্ম ইন টেইলর সিরিজ এক্সপানশন অন দ্য রাইট সাইড গিভস, এই যে এইটারই যদি ফার্স্ট টার্মটা নেই তাহলে দেখো ওমেগা 1 ডিভাইডেড বাই ওমেগা এন ইজ ক্লোজ টু 1 - 1 জিটা এন স্কোয়ার মাইনাস 1, মানে এটা থাকে। এই যে তারপরে 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 সামথিং এরকম আসে, 3 ডিভাইডেড বাই 3। তার মানে তোমরা জানো যে টেইলর সিরিজের এক্সপানশনে যে রাইট সাইডে যত বেশি টার্ম নেই সেগুলোর মান আসলে খুব কম হতে থাকে, যে কারণে এই ডোমিনেটিং ভ্যালু যেটা প্রথম যে কনস্ট্যান্টটা আসে সেইটার ভ্যালুটাই শুধু এখানে নিয়েছে। অনুরূপভাবে এইটাকেও টেইলর সিরিজ এক্সপানশনের মাধ্যমে দেখো ক্লোজ টু, এখানে ইকুয়াল লেখা হয় নাই কিন্তু, যেহেতু শুধুমাত্র ফার্স্ট টার্ম নিচ্ছি হায়ার টার্ম গুলো নেগলেক্ট করছি, এই দুইটা এভাবে চলে আসলো। তাহলে জাস্ট এখানে যা আছে হাফ বাদে সেই দুইটা চলে আসলো টেইলর সিরিজ এক্সপানশনের মাধ্যমে। এখন এই দুইটাকে আমি যদি সাম আপ করি, দেখো সরি, এই সেকেন্ডটা থেকে যদি প্রথমটা বাদ দেই, তার মানে ওমেগা 2 থেকে ওমেগা 1 যদি মাইনাস করি তাহলে কি হয়, এই যে 1 1 টার্ম এগুলা কেটে যাবে, থাকবে হচ্ছে এইটা আর এইটা, এবং দুইটাই দেখো প্লাস হয়ে যায় তখন। তার মানে 2 যেটা এন স্কোয়ার স্কোয়ার রুট অফ এন স্কোয়ার মাইনাস 1, আর এখানে আমরা এন ইকুয়াল টু কত নিব, এই যে এন ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট 2। তো এই যদি এন এর ভ্যালু স্কোয়ার রুট 2 বসাও, তার মানে স্কোয়ার রুটে কেটে 2 - 1, তার মানে এই অংশটা হয়ে যায় তখন কিন্তু 1, দেখো এই অংশটা হয়ে যায় হচ্ছে 1। এই যে এই n ইকুয়াল টু স্কোয়ার রুট 2 কেন নিব, যাতে করে এই ভ্যালুটা 1 হয়ে যায়। তো আমি তো যে কোনো জায়গায় এটা নিতে পারতাম, দেখো এই প্লট থেকে আসলে যে কোনো লেভেলে আমি কিন্তু নিতে পারতাম, কিন্তু সেটা না নিয়ে আমরা এই এক্স্যাক্টলি স্কোয়ার রুট 2 তে নিলাম কেন, যাতে করে আমার এই যে এস্টিমেশনটা সহজ হয়ে যায়, এই যে এই ভ্যালুটা যাতে 1 হয়ে যায় আর কি। তাহলে এইটুকু যদি 1 হয়ে যায়, যেটা ইকুয়াল টু কত, তাহলে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইডেড বাই 2 যেটা এন, এবং এটা দেখো ক্লোজ ভ্যালু, এক্সাক্ট ভ্যালু নয় কিন্তু। তো তাহলে এইভাবে আমরা এখান থেকে পেতে পারি। আর দেখো ওমেগা এন নির্ণয় করা যায়, জাস্ট ওমেগা এন নির্ণয় করতে পারি ওমেগা এন প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা 2 ডিভাইডেড বাই 2 এটা করে, জাস্ট দুইটা যদি
এই দুইটা যদি সামেশন করো তাও এটা পাওয়া যায় আর কি। এই যে এই দুইটা আমি যদি জাস্ট অ্যাড করি, এই দুইটা যদি অ্যাড করে ফেলি, এই দুইটা থেকে অ্যাড করে ফেলো, তাহলে দেখো এখান থেকে ওমেগা এন এর ভ্যালুটাও পাওয়া যাবে। তাহলে ওমেগা এন ভ্যালু যেমন আমি জানবো, সেই ওমেগা এন প্রথমে ওমেগা এন এর ভ্যালু নির্ণয় করতে হবে, আর আমার ফোর্সিং ফ্রিকোয়েন্সি দুইটা আমি অলরেডি জানি। তাহলে এই দুইটা জানা থাকলে এই ইকুয়েশন ইউজ করে আমি খুব সহজেই ড্যাম্পিং রেশিও এস্টিমেট করতে পারবো। আর এটা তো হলো আমার ড্যাম্পিং রেশিও এস্টিমেশন ফ্রম দ্য ফ্রিকোয়েন্সি ডিএএফ কার্ভ। ডিএএফ এখন আমরা যদি ফেজ অ্যাঙ্গেল থেকে নির্ণয় করতে চাই, ফেজ প্লট থেকে নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে করব? এস্টিমেট ড্যাম্পিং রেশিও ফ্রম ফেজ প্লট, এটা যদি আমরা করতে চাই কিভাবে করব? হ্যাঁ, এখন তাহলে আমরা যদি ফেজ প্লট থেকে ড্যাম্পিং রেশিও এস্টিমেট করতে চাই কি করব? উই অলসো ক্যান ইউটিলাইজ দ্য ফেজ প্লট টু অবটেইন the damping ratio. Identify two forcing frequencies omega and omega 2 where the tangent of the corresponding phase angles are plus minus 1. তো যে ফেজ অ্যাঙ্গেল যদি আমরা প্লট করি, ফেজ অ্যাঙ্গেলটা প্লট করব, দেখো ড্রাইভিং ফ্রিকোয়েন্সি ওমেগা 1 ওমেগা 2, মানে ওমেগা এর রেসপেক্টে, এখানে কিন্তু বেটা এর রেসপেক্টে, বেটা এর এগেনস্টে না, ওমেগা এর এগেনস্টে আমরা ফেজ অ্যাঙ্গেলটা প্লট করব। তাহলে দেখো এই যে আমরা জানি যে আমাদের ট্যান ট্যান গামা ছিল, ফেজ অ্যাঙ্গেল ট্যান গামা ইকুয়াল টু 2 জেটা বেটা ডিভাইডেড বাই 1 মাইনাস বেটা স্কয়ার, এরকম ছিল। তো আমরা এই অ্যাঙ্গেল দুইটা এমন ভাবে নিব, সিলেক্ট করব যাতে করে করেসপন্ডিং ফেজ অ্যাঙ্গেলের ভ্যালু, ট্যানজেন্ট অফ দ্য করেসপন্ডিং ফেজ অ্যাঙ্গেলের ভ্যালু প্লাস মাইনাস 1 হয়। তো ট্যান কত ডিগ্রির মান প্লাস 1 আর ট্যান কত ডিগ্রির মান মাইনাস 1, আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে সেজন্যই ট্যান গামা 1 ইকুয়াল টু, প্রথম প্রথম ফ্রিকোয়েন্সিটা এমন ভাবে সিলেক্ট করব যাতে করে ট্যান গামা এর ভ্যালু 1 হয়। তো ট্যান গামা এর ভ্যালু 1 হতে হলে এই যে দেখো এই ইকুয়েশনটা তাহলে ট্রু, যেখানে গামা 1 ইকুয়াল টু তাহলে হবে 45 ডিগ্রি। আর অনুরূপ ভাবে তাহলে অপর একটা ফ্রিকোয়েন্সি আমরা সিলেক্ট করব, মানে অপর একটা অ্যাঙ্গেল সিলেক্ট করব যার ট্যানজেন্টের ভ্যালু নিলে ভ্যালুটা হয় -1। তো আমরা জানি tan 135 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তার মানে 135 ডিগ্রি। তার মানে এই যে সেকেন্ড কোয়াড্রান্টে যেখানে আসলে tan এর ভ্যালুটা কি মাইনাস হয় আর কি। তো সেইখানে সেকেন্ড, সেই জন্য এখানে এইভাবে লিখলো, দেখো যে tan গামা 2 ইকুয়াল টু 2 যেটা বেটা 2 বাই ডিভাইডেড 1 মাইনাস বেটা স্কয়ার ইকুয়াল টু -1। এখানে তাহলে গামা 2 এর ভ্যালু হচ্ছে 135 ডিগ্রি। তো এই দুইটা ইকুয়েশন থেকে, এখান থেকে এখন দেখো আমি যে এটা এটা যে লিখেছি, এটা থেকে আসলে তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, এই ইকুয়েশনটা ক্রস মাল্টিপ্লিকেশন করে রিঅ্যারেঞ্জিং টার্ম করা যায়। তার মানে 1 মাইনাস বেটা স্কয়ার মাইনাস 2 যেটা বেটা 1, 1 মাইনাস বেটা এন স্কয়ার মাইনাস 2 যেটা বেটা 1 হয়, এটা বোথ সাইড ক্রস মাল্টিপ্লিকেশন করো বোথ, আর তারপরে হচ্ছে সাইড চেঞ্জ করাও, সব বাম পাশে নিয়ে আসো, এরকম হয়। আবার এই ইকুয়েশনটা থেকেও একই কাজ, ক্রস মাল্টিপ্লিকেশন করে সাইড চেঞ্জ করাও, দেখো হয় হচ্ছে 2 যেটা বেটা 2 মাইনাস 1 প্লাস প্লাস 1 প্লাস বেটা মাইনাস বেটা 2 স্কয়ার ইকুয়াল টু হয় হচ্ছে 0। তাহলে দেখো এই দুইটা থেকে এই দুইটা ইকুয়েশন আসা যায়। এবং আমি যদি 2 নাম্বারটা থেকে 1 নাম্বারটা বিয়োগ করি, এটাকে যদি বলি এ আর এটাকে যদি বলি বি ইকুয়েশন, তাহলে বি মাইনাস এ যদি করি, বি মাইনাস এ করবো, তাহলে দেখো এই ইকুয়েশনটা আসে। এই যে এটা 2 নাম্বার থেকে 1 নাম্বার বাদ দিলে বেটা 2 স্কয়ার মাইনাস সরি, এই যে 2 যেটা বেটা 2 আর সেটা থেকে এটা বাদ দিলে এটা তাহলে প্লাস হয়ে যায়, তাহলে 2 যেটা কমন নিলে দেখো বেটা 2 প্লাস বেটা 1 হয়। আর 1 1 কেটে যায়, আলটিমেটলি 1 1 ক্যান্সেল আউট হয়ে যায়, বি মাইনাস এ করলে ইকুয়েশন বি থেকে এ বিয়োগ করলে। আর দেখো বেটা 2 স্কয়ার মাইনাস বেটা এন স্কয়ার সেটা হয়ে যায়, কিন্তু এই যে এটা হয় হলো প্লাস হয়ে যায়, বেটা 1 স্কয়ার মাইনাস বেটা 2 স্কয়ার। তো এইটা থেকে আলটিমেটলি দেখো আমি তাহলে 2 যেটা বেটা 2 প্লাস বেটা 1 ইকুয়াল টু এই যে বেটা 1 স্কয়ার মাইনাস বেটা 2 স্কয়ার। তাহলে দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা, বেটা 2 প্লাস বেটা 1, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখবো আর কি। আর একটা হচ্ছে বেটা 2 মাইনাস বেটা 1, এরকম থাকে দেখো। কাম, তাহলে এই 2 যেটা যদি আমি রেখে দেই, এই টার্মটা এর নিচে চলে আসে, বা এইটা এটা আসলে ক্যান্সেল হয়ে যায়, দেখো এটা আর এটা ক্যান্সেল হয়ে যায়, থাকে শুধু 2 যেটা ইকুয়াল টু বেটা 2 মাইনাস বেটা 1। তাহলে যেটা ইকুয়াল টু থাকে
এই যে যেটা ইকুয়াল টু থাকে বেটা 2 মাইনাস বেটা 1 ডিভাইডেড বাই 2, এই যে সেটাই লেখা হয়েছে। আর বেটা ইকুয়াল টু আমরা জানি কি ওমেগা ডিভাইডেড বাই ওমেগা এন। এখন যদি বেটা 1 লিখি তাহলে এখানে ওমেগা 1 লিখবো, আর যদি বেটা 2 লিখি তাহলে এটা লিখবো হচ্ছে ওমেগা 2, ওমেগা 2 ডিভাইডেড বাই ওমেগা এন। তো তাহলে এটাকে আমি ওমেগা এর রেসপেক্টে যদি লিখি তাহলে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইডেড বাই 2 ওমেগা এন। তো এখানেও আমার ওমেগা এন এর ভ্যালু কিভাবে নির্ণয় করব? এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি তুমি যাও তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে tan 90 ডিগ্রি ভ্যালু কত? ইনফিনিটি। তো সেইখান থেকে আমি আসলে ওমেগা এর ভ্যালুটা আসলে পেয়ে যাব দেখবা। তো ইনফিনিটি লিখলেই যে tan গামা ইকুয়াল টু যদি ইনফিনিটি লিখি tan 90 ডিগ্রি যদি নেই, এখানে tan 90 ডিগ্রি যদি নেই তাহলে নিচেরটা হতে হবে কি 0। নিচের এটা যদি 0 হয় তবেই তো এই tan ইন গামা এর ভ্যালু ইনফিনিটি হবে। তাহলে আমি এখান থেকে যে বেটা 1 মানে ওমেগা 1 ডিভাইডেড বাই ওমেগা এন থাকবে। সেই ওমেগা 1 যেহেতু জানি এখান থেকে আমি তাহলে ওমেগা এন এর ভ্যালুটা পেয়ে যাব। তো এইভাবেই এখান থেকে এই জন্য সিম্পলি লেখা হয়েছে যে বাট হাউ টু ইউ অবটেইন দিস ওমেগা এন ভ্যালু ইন দিস কেস। 90 ডিগ্রিতে তুমি যদি ট্যানজেন্ট নাও তাহলেই এখান থেকে ওমেগা এন এর ভ্যালু বের করা সম্ভব। তো তাহলে ওমেগা এন এর ভ্যালু যদি জানি, আমি ইনপুট ফ্রিকোয়েন্সি ওমেগা 1 ওমেগা 2 ও জানি, তাহলে সেখান থেকে জিটা এর ভ্যালুটা পাওয়া সম্ভব। তো এইভাবে আমরা দেখো ডিএএফ থেকে যেমন ডিএএফ মানে ডাইনামিক অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর থেকে যেমন জিটা এর ভ্যালু ড্যাম্পিং রেশিও ক্যালকুলেট করতে পারি, অনুরূপভাবে ফেজ প্লট থেকে, ফেজ প্লট বলছি ফেজ অ্যাঙ্গেলকে ইনপুট ফ্রিকোয়েন্সি রেসপেক্টে যদি আমি প্লট করি সেখান থেকেও কিন্তু ড্যাম্পিং রেশিও এস্টিমেট করা সম্ভব। তো এইটার ক্লাস এখানেই এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে রেসপন্স অফ সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম আন্ডার পিরিয়ডিক ফোর্স সেটা দেখবো।